কি মনে হয় আমাকে? কি মনে হয়? মানুষ না আমি? দিতির ঘাড়ে তখনও স্পষ্ট উষ্ণ তরলের উপস্থিতি। ছেলেটা কাঁদছে তখনও। ২ হাতে দিদিকে শক্তপোক্তভাবে চেপে ধরে মুখটা দিদির কাঁধে গুজেই কাঁদছে। অথচ বোকা দিতি তা বুঝল না। সাক্ষ্য ফের আবারও বলল, মরার খুব ইচ্ছে, তাই না দিদি? খুব ইচ্ছে। এক কাজ করুন, আমায় মেরে ফেলুন দিদি। ফেলে দিন ছাদ থেকে। এরপর আপনার যা ইচ্ছে সব পূরণ করুন। দিদি কি বুঝলো সাক্ষ্য কেন এতগুলো কথা বলল? টের পেল সাক্ষ্য কেন কাঁদছে? এই যে একটু আগে সাক্ষ্য দিশেহারা হয়ে উদ্ভ্রান্তের এদিক ওদিক হয়ে খুঁজলো ডাকলো এভাবে কেন তা বুঝলো। এই যে সাক্ষ্য ওকে না দেখে কতটা ছটফট করলো তা বুঝলো। আরেকটু হলে বোধহয় সাক্ষ্যর নিঃশ্বাসটা অবধি থেমে আসতো। সাক্ষ্যর পানি চোখের উষ্ণ পানি তখনও ছুঁয়ে গেল দিদির কাঁধ। নিঃশব্দে সে উষ্ণ পানির ছোঁয়া আর অস্থির নিঃশ্বাসকে টের পেতেই সাক্ষ্য দিতির মুখটা ২ হাতে আগলে নিয়ে অস্থির চিত্তে অজস্র চুমু দিল। ওভাবেই বলল জড়ানো স্বরে, কতটা ভয় পেয়েছিলাম জানেন দিদি? আমার ভেতর কেমন করছিল জানেন? আমার মনে হচ্ছিল আমি আপনাকে হারিয়ে ফেলেছি। আমার মনে হচ্ছিল আমি আর কখনো আপনাকে চোখের সামনে দেখতে পাবো না। আমার মনে হচ্ছিল আমি আপনাকে আর কখনোই পাবো না দিদি। এই অনুভূতিটা কি বিচ্ছিরি জানেন? জানেন কতটা জঘন্য অনুভূতিটা? দিদি শোনে। এই এতটা সময়েও তার প্রতিক্রিয়া একদম শূন্যের ঘরে। এই যে সাক্ষ্য তাকে এতটা শক্তভাবে জড়িয়ে ধরলো, কাঁদলো, এমনকি মুখ আগলে উন্মাদের মতো চুমু আঁকলো, তাতেও দিদির বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না। একদম স্থির শান্ত হয়ে সে তাকিয়ে আছে। বিশ্বাস করবে সাক্ষ্যকে? বিশ্বাস করবে এই চোখের পানিকে? বিশ্বাস করবে কি এই অস্থিরতা চিন্তাকে? যদি পড়ে জানতে পারে এসব মিথ্যে, যদি পড়ে টের পায় সাক্ষ্য শুধু সহানুভূতি দেখাতেই এসব করেছে। দিদির হাসি এলো এবারে। সাজে আম্মু তো এতকাল তাকে প্রচুর ভালোবাসতো, নিজের আম্মুর মতো করেই ভালোবাসতো, আগলে নিত, যত্ন করত। সে সাজে আম্মুর ভালোবাসা যদি লোক দেখানো হতে পারে, তাহলে সেখানে যে সাক্ষ্য তাকে কোনোদিন ভালোবাসে বলেই নি, তাকে কি করে বিশ্বাস করবে? সাক্ষ্য তো প্রায় বলতো তার কপালে দিতিকে জুটিয়ে দিয়েছে তার আম্মু। তার মনে নিজের ইচ্ছায় নিশ্চয়ই বিয়ে করেনি দিতিকে। করলে নিশ্চয়ই এতগুলো দিনে দিতিকে একবার হলেও ভালোবাসার কথা বলতো। বলেছে তো যখন দিদি কান্না করছিল। দিদি অবশ্য এখন কাঁদল না। একদম স্থির শান্ত ভঙ্গিতে দাঁড়িয়েই হুট করে সাক্ষ্যকে নিজের থেকে ছাড়িয়ে নিল। বলল, কি ভেবেছিলেন মারা যাব? জীবনের রীতি টানবো এভাবে? দিদি আজ থেকে নিজেকে ভালোবাসবে সাক্ষ্য। আজ থেকে, ঠিক আজ থেকে দিদি আর কারোর উপরই ভালোবাসায় বিশ্বাস করবে না। আজ থেকে দিদি মানুষের বাইরের রূপ এবং ভেতরের রূপ চিনতে শিখবে। আজ থেকেই দিদি নিজের জন্য বাঁচবে। সাক্ষ্য বিস্ময় নিয়ে চাইল। আলো আধারের আবছায়ায় দিদির চোখ মুখ ফুলে যাওয়া মুখটায় চাইলেই দৃশ্যমান হলো আত্মবিশ্বাসী এক হাসি, যে হাসি প্রমাণ করছে দিদি নিজেকে বিশ্বাস করে, নিজেকে ভালোবাসে আর কাউকে না। সাক্ষ্য সে মুখ পানে চেয়েই শুষ্ক ওষ্ঠে উচ্চারণ করলো, উপরি নয়, আমি তোমাকেই ভালোবাসি দিদি। ঠিক যখন থেকে তুমি আমার প্রতি ঝুঁকেছিলে তখন থেকেই ভালোবাসি। ভালোবাসে তো বোকারা, ভালোবাসে, কষ্টও পায় বোকারাই। যারা জ্ঞানী তারা কেবল নিজেকেই ভালোবাসে। নিজেকে ভালোবাসলেই সুন্দরভাবে বাঁচা যায়। এটুকু বলেই দিদি থামলো। ফের পর মুহূর্তেই বলল, এত রাতে ছুটে এসে কি প্রমাণ করতে চাইছেন সাক্ষ্য? আসবেন না আর, আমার সাথে যোগাযোগ করবেন না আর। আচ্ছা, একটা উত্তর দিবেন সাক্ষ্য? কণার সাথে যদি আপনার বিয়ে ঠিকই ছিল, যদি এঙ্গেজমেন্ট অবধি হয়েই থাকে, তো আমায় কেন তৃতীয় ব্যক্তি বানালেন আপনাদের মাঝে? কেন কেন বিয়ে করেছিলেন সাক্ষ্য? আমার আম্মুকে এতটাই অনুরোধ করেছিল। দিদির স্বর স্পষ্ট স্বাভাবিক। সাক্ষ্য শুনে উত্তর করলো, দিদি, যদি বলি তুমি তৃতীয় ব্যক্তি নও, আমার মাঝে তুমি আসনি, আমাদের মাঝে তুমি আসনি, বরং তুমি ছিলেই আমার সাথে প্রথম থেকে। দিদি এবারেও হাসল মৃদু। প্রথম? তাহলে কণা সেদিন যে অনামিকা আঙ্গুলের রিংটা দেখালো, যে রিংটা দেখিয়ে বলল ওটা স্বাক্ষর আর ওর বিয়ের জন্য পরানো রিং ছিল, আর প্রথম হলে বুঝি কণার এতটা আত্মবিশ্বাস থাকতো আমি প্রথম হলে? দিদি বুঝে না। আবার সে যে সাক্ষ্য ভালোবাসি বলল না, কখনো ভাব নিয়ে বেড়াতো সে সাক্ষ্য হুট করে এতবার ভালোবাসি বলছে, তা বোধগম্য হলো না। শুকনো হাসলো সে।
এই পর্যায়ে সাক্ষর কথাগুলোকে বিশ্বাস না করে পুরুষালী লাল টকটকে হয়ে আসা চোখ জোড়ায় চেয়ে দীর্ঘ স্বরে বলল, চলে যান সাক্ষ্য। আজকের পর থেকে দিতি আপনার জন্য বিন্দুমাত্র অনুভূতি রাখবে না। আজকের পর থেকে দিদি কারোরই সহানুভূতি নেবে না, কারোরই না। আপনার জীবনে কয়েকদিনের অনাকাঙ্ক্ষিত সদস্য হয়ে যাওয়ার জন্য দুঃখিত, খুবই দুঃখিত। সময়টা হয়তো ফিরিয়ে দিতে পারবো না আমি, তবে কারোর জীবনে দ্বিতীয় তৃতীয় ব্যক্তি হয়ে থেকে যাওয়ার মতো বেহায়াও আমি নই। আমি কণাকে নিয়ে আপনি কণাকে নিয়ে নির্দ্বিধায় সংসার সাজাতে পারেন, নির্দ্বিধায় দিন কবলে নিজের স্ত্রী হিসেবে গড়ে তুলতে পারেন। এতে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকবে না। স্বাক্ষর কণ্ঠ এবারে কিছুটা দীর্ঘ হলো যেন। মুখ টান টান করে উত্তর করলো, আমাকে কি মনে হয় দিদি আমি চিটার? দিদি হাসলো, বলল, জানা নেই। এই পৃথিবীতে কাউকেই তো উপর থেকে দেখে বুঝে ওঠা সম্ভব না সাক্ষ্য। এই যে আমি এতকাল জানলাম সাজি আন্টি আমায় খুব ভালোবাসে, অথচ এই মুহূর্তে যে সে ধারণা বদলাতে সময় লাগলো না এক মুহূর্তে। আমি এতকাল জানতাম শ্যাম্য ভাই আমাকে তার বড় ভাইয়ের বউ হিসেবে পেয়ে খুব খুব খুশি, কিন্তু কি জানলাম শেষে সবাই চেয়েছিল কণা আপনারই বউ হোক, আর আমি সে চাওয়ার ভেতরেই হুট করে প্রবেশ করে ফেললাম। অনাকাঙ্ক্ষিত এক ব্যক্তি হিসেবে আপনাদের পরিবারে ঢুকে পড়লাম। আপনি জানেন সাক্ষ্য, আপনি কখনো মুখে ভালোবাসি না বলা সত্ত্বেও আমি কণার সামনে এতদিন আত্মবিশ্বাসের সঙ্গে দেখাতাম আমি হ্যাপি, আমি আপনার সাথে হ্যাপি, বোঝাতাম আমি আপনার লাইফের মূল্যবান কেউ, অথচ দিন শেষে আমি জানলাম যে আমার সেই কথাগুলো ভিত্তিহীন, আমার সেই আত্মবিশ্বাসও ভিত্তিহীন। সে জায়গাটায় আমি নিজেই অস্তিত্বহীনতায় পড়ে গেলাম সাক্ষ্য। টের পেলাম আমার কথা বলার মতো একটা জবাবও অবশিষ্ট নয় সাক্ষ্য। আমি মানুষটাই তো ভুল জায়গায়, ভুল যুক্তিতে পড়েছিলাম, যেখানে ওর যুক্তিটা খণ্ডাতাম কি করে। এবং দিন শেষে আমি সত্যি ওর যুক্তিটা খণ্ডাতে পারিনি। আমি মেনে নিলাম জীবনের সবটুকু পরিহাস, মেনে নিলাম সমস্ত মিথ্যে। এটুকু বলেই দিতি চোখ বুঝলো। এক মুহূর্ত আর অপেক্ষা না করে পা বাড়ালো ছাদের দরজার দিকে। সাক্ষ্য মুহূর্তেই পা বাড়ালো দিদিকে আটকানোর জন্য। দিদি বোধ হয় টেরও পেল তা। হাত উঠিয়ে থামতে বলেই বলল, পা বাড়াবেন না সাক্ষ্য, আমার সাথে যাবেন না আপনি, আমায় একা থাকতে দিন, একা। সাক্ষ্য ওভাবেই বলল, সরি, পারবো না আমি। একটু আগের ওই রকম ঘটনার পরও আমি আপনাকে একা ছাড়তে পারবো না। পারলে একটু আগের মতো অহরহ ঘটনা আমার মাথায় ঘুরপাক খাবে। সত্যি বলবো আমি সত্যি এত মিথ্যের ভিড়ে নিজের জীবনের আশাটুকু হারিয়ে আম্মুকে বাসায় পাঠিয়ে ছাদের রেলিংটায় উঠেছিলাম। ভেবেছিলাম এই দম বন্ধ করা কষ্টের থেকে ওটাই বেটার হবে। তারপর হুট করেই বোধ হলো, মরবো কেন, কার জন্য, কাদের জন্য? সাক্ষ্য, আমায় একা ছেড়ে দিন প্লিজ। আমি নিজের মতো থাকতে চাই, নিজের মতো। আমার আশপাশেও আসবেন না যতদিন আমি চাইব না। অন্যথায় আমার সত্যি আপনার আর কণার কথা মনে পড়বে কণার জায়গায় জোর করে বসে পড়েছি আমি। মনে পড়বে আমার সংসারে আমিই ছিলাম তৃতীয় ব্যক্তি। সাক্ষ্য এবারে অসহায়ের মতো করেই বলল, দিদি ছোট শ্বাস ফেললো, দীর্ঘ স্বরে জানালো, একটু নিজের মতো বাঁচার অধিকার আছে আমার সাক্ষ্য হোসেন, আছে। আমার সে অধিকারটুকু কেড়ে নেবেন না, একটু স্বস্তিতে বাঁচতে দেন প্লিজ প্লিজ। কথাগুলো বলেই দিদি জোরে জোরে পা বাড়ালো। অতঃপর দ্রুত বেগে সিঁড়ি পেরিয়ে চলে গেল নিচে। সিঁড়িতে মাঝপথে দেখা হলো তার মায়ের সাথে। এক প্রকার মা বাবার উপর নীরব অভিমান রেখেই সে মা বাবার সাথে আর একটা কথাও বলেনি ঘুম ভাঙার পর থেকে। এতগুলো কথা বলল তার মা বাবা, তবু উত্তর করলো না। নীরব রাগ অভিমানকে সঙ্গী করে ছাদে এসেছিল সে। নীরবে অনেকটা সময় বসেও ছিল, পিছু পিছু এসেছিল তার আম্মু। অনেকটা সময় মেয়ের সাথে থাকার পর ভাবলেন কিছু আনলে অন্তত মেয়েকে খাইয়ে দিতে পারতেন। ছোটবেলায় যখন রেগে এমন চুপ হয়ে বসে থাকতো তখন বুঝিয়ে সুঝিয়ে ঠিকই খাইয়ে দিত, তাই তো গিয়েছিলেন। অথচ খাবার নিয়ে আসার পর দেখলো মেয়ের নির্জীব পদার্থের মতো বাড়িয়ে বাসার দিকে যাচ্ছে। অদিতি আহমেদও তাই মেয়ের পিছু পিছুই পা বাড়ালো। প্রায় 3টা দিন সাক্ষ্য ছটফট করছে, অস্থির হয়ে অপেক্ষা করছে একটাবার দিদির কথা শোনার।
একটাবার দিতিরকে দেখার জন্য, অথচ স্বাক্ষর কপালে কিছুই জুটল না। দিতি এই 3টে দিনে তার সাথে যোগাযোগের বিন্দুমাত্র উপায়ও বাকি রাখেনি। সব কিছু থেকে সাক্ষ্যকে ব্লক করেছে। সাক্ষ্য যতগুলো নাম্বার দিয়ে যোগাযোগের চেষ্টা করেছে সবগুলো দিতির ব্লক লিস্টে আছে এখন। এমনকি কখন কথা সাম্য কারোরই ফোন তুলেনি মেয়েটা। ভার্সিটিতেও আসেনি 3টে দিন। সাক্ষ্য ছটফট করলো কেবল। নীরব অপেক্ষায় হৃদয় যখন খা খা করে তখন নিজেকে অসহায় লাগে তার। এই 3টে দিন সে দিতিদের বাড়ির সামনে গিয়েও দাঁড়িয়ে থেকেছে, অপেক্ষা করেছে দিতি বোধহয় বেলকনি বা ছাদে আসবে। কিন্তু দিতি আসেনি, একটা বারও আসেনি। সাক্ষ্য যেটুকু দেখেছে তা হলো দিতির ঘোরের আলোটা। রাত জুড়ে জ্বালানো আলোটাই কেবল চোখে পড়েছে। আর দিতির মায়ের থেকে যতটুকু সম্ভব দিতির খোঁজ খবর নেওয়া, এইটুকুই। সাক্ষ্য দীর্ঘশ্বাস ফেলে। আজও ভার্সিটিতে ক্লাস করানোর সময় একটা বার ভেবেছিল দিতি আসবে, দেখতে পাবে, তার সাথে কথা না বলুক, দূরে থাকুক, সমস্ত রাগ রাখুক, কিন্তু সামনে তো আসবে। মেয়েটা নিজেকে ওভাবে গুটিয়ে নিলে স্বাক্ষর অস্থির লাগবে না? ছটফট করবে না হৃদয়টা? সাক্ষ্য কতগুলো দিন হলো ওই মেয়েটার সাথে ঝগড়া করেনি, কথা বলিনি, মুগ্ধ হয়ে তাকিয়ে দেখেনি। ইস, মেয়েটা কি জানে এর শূন্যতা কতটুকু? সাক্ষ্য উপায় না পেয়ে পা বাড়িয়ে মাঠ দিয়ে যেতে থাকা কিয়ানকে ডাকলো। প্রফেশনাল লাইফে কখনো নিজের স্ত্রীর দিকে না তাকানো সাক্ষ্য ও আজ বউয়ের বন্ধুকে দেখে সর্বপ্রথম বলল, কিয়ান, তোমাদের ফ্রেন্ড দিতিকা তাসনিমকে একটা কল করো তো ফার্স্ট। কিয়ান বোধহয় বুঝে উঠল না কেন দিতির প্রসঙ্গ আসলো। ভুরু বাঁকিয়ে স্যারের আদেশ মানতেই বলল, কয়েকটা দিন হলো ও অনলাইনে নেই স্যার, আর আমার ফোনে ব্যালেন্সও নেই। স্বাক্ষর মনটা গম্ভীর হলো। অভাগা যেদিকে যাই বুঝি সাগর শুকিয়ে যায়। চাপা শ্বাস ফেলে নিজের ফোনটা হাতে তুলল সে, অতঃপর বলল, তোমার নাম্বারটা বলো, রিসার্চ করে দিচ্ছে। কিয়ান বোধহয় এমন জরুরি তলবের কারণ বুঝেন না। বিস্তৃত এক হাসি দিয়ে সে নাম্বারটা বলল। অতঃপর একটু সময়ের ব্যবধানেই পুরো 500 টাকা ব্যালেন্স এসে হাজির হলো। কিয়ান অবাক হলো বোধহয়। বাহ বাহ, সোজা 500 টাকা! টাকাতেই সাক্ষ্য অপেক্ষা না করে শুধালো, কল দাও এবার। কিয়ান বাধ্য ছেলের মতো কল দিল। 1বার 2বার 3বার কল দেওয়ার পর ওপাশ থেকে দিতি কল তুলল। সাক্ষ্য বোধহয় এবার বুক ঢিপ ঢিপ করলো কেমন। অস্থির একটা বোধহয় সারা শরীর জুড়ে বয়ে গেল মুহূর্তেই। মনে হলো যেন কতকাল কত যুগ সে দিতির কণ্ঠ শুনতে পায়নি, কতকাল সে দিতির কথা শোনেনি। সাক্ষ্য হাঁসফাঁস করা একটা অনুভূতি নিয়ে মাথা নামাতেই ওপাশ থেকে দিতি মুহূর্তেই বলে উঠল, হ্যালো। চলবে। গল্পটি চলাকালীন বিজ্ঞাপনগুলো সবাই পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।